অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে আমরা বারবার দাবি করেছিলাম যে রাষ্ট্রপতির দায়িত্বে চুপ্পু আছে, চুপ্পুকে সরে যাওয়ার জন্য। এবং আজকে গতকালকে বিভিন্ন পত্রিকাতে দেখতে পাচ্ছে যে চুপ্পুকে নাকি এই মাসেই সরিয়ে দেওয়া হবে এবং বিকল্প কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে এই নামগুলো আমাদের কাছে আসছে। এখন আমরা যখন দাবি করেছিলাম চুপ্পুকে সরে যেতে হবে, এটার কারণ আসলে কী ছিল? প্রধানতম কারণ ছিল হচ্ছে যে ফ্যাসিবাদের যে দারোয়ান বরকন্তাজ যারা আছে বিভিন্ন জায়গায় এই পিলারগুলোকে একসাথে বিদায় করে দেওয়া। তা না হলে যেটা যায় যে ফ্যাসিবাদের যে চিহ্নগুলো থাকে এরা বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার অপারেশন অপব্যবহার যা করা দরকার সেগুলো তারা করতে পারে। আমাদের মনে আছে যে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব চুপ্পুর সাথে গিয়ে দেখা করেছেন, একটা ইন্টারভিউ নিয়েছেন কাইন্ড অফ, এবং চুপ্পু নিজেও একাধিকবার বিদেশি বিভিন্ন সংস্থাকে ইন্টারভিউ দিয়েছে। সেখানে কিন্তু সে বারবার বলেছে যে হাসিনার কোনো পদত্যাগপত্র সে পায় নাই, সে দেখে নাই এটা, এবং এটা ইন্টারভিউ আকারে মানব জমিনে ছাপানোও হয়েছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে, তাকে কোনো বিষয়ে জানানো হয় না, তাকে বের হইতে দেওয়া যায় না, কোনো প্রোগ্রামে তাকে দাওয়াত দেয় না, বিভিন্ন ক্রয়পত্র জাতীয় দিবসে ছাপানো হলে তাকে তার নামে যে বাণী যাওয়ার কথা সে বাণীগুলো দেওয়া হয় না। মানে মোটা দাগে যে তাকে রাষ্ট্রীয় যে প্রোটোকল তাকে দেওয়ার কথা সেটা সাফিসিয়েন্টলি দেওয়া হয় না। কিন্তু আমরা সেই সময় দেখলাম যে বিএনপির কারণে মূলত তারা চুপ্পুকে সরাতে পারেনি, কারণ বিএনপি বারবার বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা, রাষ্ট্র এত অস্থির হয়ে যাবে, এটার প্রয়োজন নাই, এগুলো সেগুলো। এবং এখনও পর্যন্ত আমরা দেখেছি একই যুক্তিগুলো বিএনপির মুখ থেকে বারবার এসছে। ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, ব্যবসা চেতনা, তারপরে চুপ্পু, এই বিষয়গুলোর ব্যাপারে তাদের পজিশনটা প্রায় আওয়ামী লীগের কাছাকাছি। তো যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে চুপ্পুকে সরিয়ে দেওয়া দরকার, সরানো হলে আসলে কি করা দরকার? প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতি থাকার কারণে তার ব্যাপারে অনেকগুলো প্রিভিলেজ কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ আছে। একটা অভিযোগ হচ্ছে দুর্নীতির, যে সে যখন জজ ছিলেন, জুডিশিয়ারিতে ছিলেন, তার সহকর্মীরা অনেকেই বলেছেন যে খুবই দুর্নীতিবাজ বিচারক ছিল, এবং সেটা তদন্ত হওয়া দরকার, কথা আসলে সত্য কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুদকের যখন কমিশনার ছিলেন খুবই দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন, এবং তাকে বস্তা ভরে টাকা দিয়ে আসছে এমন লোকজন আমাদেরকে বলেছে যে আমরা নিজ হাতে বস্তা বস্তা টাকা দিয়ে আসছি তাকে। এই লেভেলের দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন। এখন এইটা সিরিয়াসলি তদন্ত হওয়া দরকার যে আসলে এইরকম একটা খারাপ মানুষ যদি হয়ে থাকে তার আসলে রাষ্ট্রপতি হওয়ার সে যোগ্য কিনা, তাকে এই মানের একটা খারাপ লোককে রাষ্ট্রপতি করা যায় কিনা আইনগতভাবে এবং নৈতিকভাবে। দ্বিতীয়ত হচ্ছে তার ব্যাপারে একটা বড় অভিযোগ হচ্ছে এসালমের যত কর্মকাণ্ড আছে এগুলোর বৈধতা দেয়া, ব্যাকডোরে সাহায্য করা। ইভেন এসালম যখন ইসলামী ব্যাংক দখল করলো ডিজিএফআই এবং শেখ হাসিনা সবাই মিলে, তখন কিন্তু এসালম তাকে এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে ইসলামী ব্যাংকে ডাইরেক্টর করে। তো এসালমের এই যে বিশাল বিশ্বজুড়ে তার যে দুর্নীতির সাম্রাজ্য, এই লুটপাটের সাম্রাজ্য, মাফিয়াতন্ত্রের সাম্রাজ্য, এখানে আসলে তার কতটুকু স্টেক আছে, তার কতটুকু ভূমিকা আছে। তৃতীয়ত তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সে ভিন দেশের নাগরিকত্ব অথবা রেসিডেন্সি সে নিয়েছে। মালয়েশিয়া, দুবাইতে তার সম্পত্তি আছে এবং তার ওখানে রেসিডেন্সি আছে। যদি সেটা থেকে থাকে সেটা ইনভেস্টিগেট করা দরকার যে আসলে এটা সত্যতা কতটুকু এবং এই টাকা আসলে উনি কীভাবে পেয়েছেন। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে অথবা দুবাইতে সম্পত্তি কিনতে গেলে, রেসিডেন্সি কিনতে গেলে আপনাকে অনেক টাকা ওখানে ইনভেস্ট করতে হবে। একটা সরকারি চাকুরে বিচারক মানুষ কয় টাকা পেনশন পেয়েছেন? তাহলে এগুলো উনি কখন পাইলেন? এবং এগুলো পাওয়ার কারণে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এবং শপথের সাথে শপথ লঙ্ঘিত হয়েছে কিনা, সংবিধান লঙ্ঘিত হয়েছে কিনা, এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এর বাইরে হচ্ছে গত 2 বছর ধরে তার ব্যাপারে বেশ কানাঘুষা আছে, সেটা হচ্ছে তিনি হাসিনার সাথে অ্যাক্টিভলি যোগাযোগ মেনটেন করেন। বিভিন্ন সময় তার ব্যাপারে কথা আসছে, যদিও প্রচুর তাকে প্রচুর সার্ভেলেন্স করা হচ্ছে, এই সার্ভেলেন্সের মধ্যেও তিনি এই দুষ্টামিগুলো করে যাচ্ছেন। তো এইটা করে থাকলে আসলে এটার একটা সার্ভেলেন্স মনিটরিং সিস্টেমকে ইনভেটিং করে দেখা দরকার আসলে কথাটা সত্য কিনা। মোটা দাগে আমরা আহ্বান করব সরকারকে
তাকে কোনোভাবে দেশের বাইরে পালাতে যেতে দেয়া যাবে না। তাকে বাংলাদেশে থাকতে হবে যদি সে রাষ্ট্রপতির পদে না থাকে, এবং তাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ন্যায্য তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের পক্ষ থেকে, গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে, শত শত শহীদ পরিবার তাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে দাবি। আর ফাইনালি হচ্ছে যাকে রাষ্ট্রপতি করবেন, আমাদের আহ্বান হচ্ছে আপনাদের ব্রুট মেজরিটি আছে, তারপরও বিরোধী দলের সাথে পরামর্শ করে নেন। কারণ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একটা সমন্বয়ের সম্পর্ক থাকা উচিত বলে আমরা মনে করি, এবং রাষ্ট্রপতি দেশের অভিভাবক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা, এই পরামর্শ করে কাজটা করলে যেটা হবে, আগামী বছরগুলোতে সবাই মিলে একসাথে সেই কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ। অনেকদিন ভিডিও করি না, তো আজকে মনে হলো যে একটা ফ্রিতে মানুষকে পরামর্শ দিই। সেটা হচ্ছে যে আপনি যখন খারাপ থাকবেন, আপনি যখন বিপদে পড়বেন, ধরেন আপনার পরিস্থিতি আপনার অনুকূলে নাই, এই সময়গুলোতে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে, আপনার মনে হতে পারে যে আমি খুব খারাপ একটা সময় যাচ্ছে, আমি একটু আমার আশপাশের মানুষের সাথে শেয়ার করি, তাহলে হয়তোবা আমার এই খারাপ লাগাটা কমতে পারে, আমার এই ফ্রাস্ট্রেশনটা কিছুটা কমতে পারে, আমার একটা ভেন্টিলেশন হতে পারে। কিন্তু সত্যি কথা কি জানেন, যে এই সময়টা কখনো কারোর সাথে শেয়ার করতে হয় না। যখন ভালো থাকবেন, আপনি যখন আপনার চারপাশে সবকিছু যখন আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার পরিস্থিতি যখন আপনার অনুকূলে থাকবে, শুধু তখনই সবাইকে এই ব্যাপারটা শেয়ার করবেন। কারণ হচ্ছে মানুষ কখনো আপনার সফলতার গল্প শুনতে চায় না, মানুষ সবসময় আপনার ব্যর্থতার গল্প শুনতে চায়, আপনার হতাশার গল্প শুনতে চায়। আপনি দেখবেন আপনার জীবনে খুব কম মানুষই এরকম রয়েছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়। কোরবানিদের সময় দেখিনি, তখনই এই আলোচনাটা সামনে এসেছে যে রাষ্ট্রপতি যখন লন্ডনে গিয়েছেন তখন আওয়ামী লীগের সাথে তার বৈঠক হয়েছে। সে তখন থেকে এই প্রক্রিয়াটা মনে হয় শুরু, যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে বা রাষ্ট্রপতি সরে যাবেন, বা এই রাষ্ট্রপতির আর কোনো প্রয়োজন নেই। এখন যুক্তরাজ্যে আসলে কি আলোচনা হয়েছে ওনার সাথে, সেই আলোচনাটা আমরা সামনে দেখিনি এখনো। তো হয়তো বা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো খুব শীঘ্রই আসলে কি আলোচনা হয়েছিল আওয়ামী লীগের সাথে। উনি তো আওয়ামী লীগেরই লোক ছিলেন, শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করার অনেক খায়েশ ছিল। তো একসময় শেখ হাসিনা সালাম নেয়নি, পরবর্তীতে তো রাষ্ট্রপতি বানানো হলো। তো এই আলোচনাটা এখন চলছে এবং স্পিকারও চলে আসছেন। হয়তো বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পাবো যে রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে গেছেন, যে পরিবর্তনটা অনেক আগে থেকেই ডক্টর ইউনূসের সরকারের সময় থেকেই সবে যাচ্ছিল। সো দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।